না খেলে হবে না ভালো ছেলে। ভালো ছেলে না হয় হওয়া গেল, কিন্তু কোন দুধ খেয়ে? যে দুধের ওপর 8 থেকে 80 প্রগাঢ় ভরসা, যদি জানা যায় যে সেই তাজা দুধের ফেনাটা আসছে একেবারে সস্তার ডিটারজেন্ট থেকে এবং তার সঙ্গে মিশে রয়েছে চর্বি, তাহলে দুধের গ্লাসে চোনা পড়তে আর বাকি কি রইল? এই রিপোর্ট কিন্তু একেবারে কোনো বেসরকারি সংস্থার ছোট্ট ল্যাবের রিপোর্ট নয়। প্রথম এই সন্দেহ হয় যখন ম্যাগি বিতর্ক একেবারে তুঙ্গে লখনৌয়ের একটি ল্যাবে পরীক্ষা করা হয় এবং সেই পরীক্ষার রিপোর্ট এবং স্যাম্পল নতুন করে পাঠানো হয় কেন্দ্র সরকারের অধীনে এই কলকাতায় সেন্ট্রাল ফুড ল্যাবরেটরিতে, এবং সেখানেও একই রিপোর্ট পাওয়া যাচ্ছে দ্বিতীয়বার, অর্থাৎ সেই সস্তার ডিটারজেন্ট এবং চর্বি মিশে রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ অবশ্য কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন, তার কারণ আপনারা জানেন যে 1974 সালে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের আন্ডারে মাদার ডেয়ারির জন্ম হয় ঠিকই, কিন্তু 1996 সালে কলকাতার অংশটা, এই রাজ্যের অংশটা আলাদা হয়ে যায়। সুতরাং কলকাতায় সাধারণভাবে এই যে স্যাম্পল থেকে এই রিপোর্ট এসছে তা না মিললেও কতজন যখন দুধ কেনেন দোকানে গিয়ে ভালো করে লোগো খুঁটিয়ে কোন নির্মাণ সংস্থা তৈরি করেছে তা খুঁটিয়ে দেখেন। সব থেকে বড় কথা, নগর পুরলে দেবালয় কি এড়ায়? আর সেইখানেই প্রশ্ন, এই 8 থেকে 80 দুগ্ধবিলাস একেবারে সরাসরি এই প্রথম প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়ালো। সেই নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান, আমাদের এখনকার বিষয়। ম্যাগির পরে মাদার ডেয়ারি, দুধের প্যাকেটে ডিটারজেন্ট, আতঙ্কে শিশু থেকে বৃদ্ধ। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট চিকিৎসক, আছেন পরিবেশবিদ সুভাষ দত্ত, আমার অন্যদিকে রয়েছেন ডক্টর জয়দেব রায়, শিশু চিকিৎসক, এবং আছেন সব্যসাচী চট্টোপাধ্যায়, আইনজীবী। ওদের কাছে আসবো, কিন্তু তার আগে যে স্যাম্পেলের রিপোর্ট এবং এই কলকাতার যথেষ্ট নির্ভরযোগ্য কেন্দ্র সরকারি ল্যাবরেটরির দ্বিতীয়বারের পরীক্ষা আমাদের চমকে দিল, দেখাবো তাই। माँ हमारे लिए कितना कुछ करती है ना, तो चलो रोज एक गिलास दूध पिए और हेल्दी रहें, ताकि बड़े होकर हम भी उनका ख्याल रख सकें। मदर डेयरी, माँ जैसा कोई नहीं। ম্যাগির সাময়িক স্বস্তির দিনেই অস্বস্তিতে দিল্লির মাদার ডেয়ারি। প্রথমে মেরঠ, তারপর কলকাতায় সেন্ট্রাল ফুড ল্যাবরেটরির পরীক্ষায় ফেল করলো গাজিয়াবাদের মাদার ডেয়ারির দুধের নমুনা। এবছরের 11 জানুয়ারি গাজিয়াবাদে মাদার ডেয়ারির দুটি বুথ থেকে ফুল ক্রিম এবং টোন্ড দুধের নমুনা সংগ্রহ করে ডিস্ট্রিক্ট ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। দুটি নমুনাই পাঠানো হয় মেরঠের ল্যাবরেটরিতে। পরীক্ষার রিপোর্টে জানানো হয় দুটি নমুনাই নিম্নমানের। কিন্তু মাদার ডেয়ারি কর্তৃপক্ষ এই রিপোর্টে সন্তুষ্ট ছিলেন না। তারা কলকাতা সেন্ট্রাল ফুড ল্যাবরেটরিতে ফের নমুনা পরীক্ষার দাবি জানান, কিন্তু সেই পরীক্ষার রিপোর্ট বলছে দুধের নমুনায় মিলেছে ডিটারজেন্ট এবং চর্বি জাতীয় উপাদান। जांच के उपरांत ये अनसेफ कैटेगरी के पाए गए हैं। दोनों में डिटर्जेंट की उपस्थिति है और दोनों ही नमूनों में एक्सट्रीनियस फैट है, मिल्क फैट के अलावा भी कोई और फैट। যদিও দিল্লির মাদার ডেয়ারি কর্তৃপক্ষের দাবি, লখনৌয়ের ল্যাবরেটরিতে যে পরীক্ষা হয়েছে তার রিপোর্টে স্পষ্টই বলা হয়েছে নমুনায় ডিটারজেন্ট, তেল, ইউরিয়া জাতীয় কিছু নেই, ফ্যাটও রয়েছে বিধিসম্মত মাত্রাতেই। আমরা নিজেদের ল্যাবরেটরিতেও পরীক্ষা করিয়ে দেখেছি, সব ঠিক আছে। আমরা কলকাতার ল্যাবে ফের পরীক্ষার আবেদন জানিয়েছিলাম, যদিও তার রিপোর্ট এখনো হাতে আসেনি। सैंपल टेस्टिंग होती है वो होती है जाके चिलिंग सेंटर से, जहाँ पे हमारे सारे टेस्ट चालू हो जाते हैं। ये जो एपिसोड है, अगर आप देखें तो ये तो हमारे चिलिंग सेंटर में पहुंचा ही नहीं है, तो हमारे तो टेस्ट ही चालू नहीं हुए। চিকিৎসকদের দাবি, দুধের ডিটারজেন্ট থাকলে শরীরে নানা ক্ষতি করতে পারে। নিউরোটক্সিক, নার্ভের জন্য খুব ক্ষতিকারক, এগুলো হেপাটোটক্সিক, লিভারের জন্যও ক্ষতিকারক সেইগুলো। আর তাছাড়া তো অ্যাজ এ হোল ডেভেলপমেন্টাল পিরিয়ডে ব্রেইনের জন্য এগুলো ক্ষতিকারক। এই জিনিসগুলো কার্সিনোজেনিক, এর মধ্যে অনেকগুলো আছে, আবার সেগুলো ধীরে ধীরে ক্যান্সারও করে। কেউ কেউ প্যানক্রিয়াসটাকে নষ্ট করে ডায়াবেটিস করে দেয়। কিছু খাচ্ছেন কেমিক্যালস, সবই আপনার কিডনি দিয়ে বেরোচ্ছে, সুতরাং সেগুলো কিডনির পক্ষেও ক্ষতিকারক। হয়তো আপনি বাচ্চা পিরিয়ডে কিছু পাবেন না, হয়তো বা, কিন্তু আপনার হয়তো দেখা গেল 15 বছর পরে, 20 বছর পরে এই ধরনের কেমিক্যালসগুলো স্লো পয়জনের মতন কাজ করে আপনার শরীরে ক্যান্সারের মতন কাজ করছে। যে সিস্টেমটা কন্ট্রোল করে তাদের আরও স্ট্রিনজেন্ট রুলস থাকা উচিত, স্ট্রিনজেন্ট কন্ট্রোল থাকা উচিত। যদি ক্রেতারা খায় এই দুধটা, তাহলে নানান ধরনের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেম হবে, পেট সংক্রান্ত রোগ, এবং কিডনি এফেক্টেড হবে দীর্ঘদিন ধরে ডিটারজেন্ট মেশানো দুধ খেয়ে গেলে। পাশাপাশি মাত্রাতিরিক্ত ফ্যাটেও ক্ষতির আশঙ্কা রয়েছে। হার্টের রোগ যাদের আছে তারা ফ্যাট এড়িয়ে যান, সেই জন্য কম ফ্যাটের দুধ খাওয়াটা পছন্দ করেন। তাদের তো যে কারণে তারা কম ফ্যাটের দুধ খাচ্ছেন সেইটা নিউট্রালাইজ হয়ে যাবে, অর্থাৎ দুধে তিনি অজান্তেই এই ভেজাল ফ্যাট খেয়ে ফেলছেন।
এ রাজ্যের মাদার ডেয়ারি কর্তৃপক্ষের বক্তব্য, দিল্লির মাদার ডেয়ারি ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের পরিচালনাধীন, যার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। 1974 সালে দিল্লির মাদার ডেয়ারি এবং কলকাতার মাদার ডেয়ারি তৈরি হয়। এর মধ্যে কলকাতার মাদার ডেয়ারি রাজ্য সরকারের অধীনস্থ হলেও তা পরিচালনার ভার ছিল ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের ওপর। 1996 সালে কলকাতার মাদার ডেয়ারি ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড থেকে বেরিয়ে আসে, তা পরিচালনার ভার পুরোপুরি চলে যায় রাজ্য সরকারের হাতে। যদিও দিল্লির মাদার ডেয়ারির দুধের নমুনা পরীক্ষায় এই ফল মেলার পর কলকাতা পুরসভাও জানিয়েছে তারা দুধের নমুনা পরীক্ষা করাবে। দুধ তো সমাজ জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুধ তো বেশিরভাগই শিশুরা খায়, তো স্বভাবতই এটা মানতে পরীক্ষা হওয়া উচিত, আমরাও করব। এখন ম্যাগির মতো দিল্লির মাদার ডেয়ারির বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেদিকেই নজর। এবিপি আনন্দ। সবার আগে আমার স্টুডিও ডাক্তারবাবুদের কাছ থেকে জেনে নেব যে কতটা ক্ষতি করতে পারে এই ডিটারজেন্ট এবং চর্বি। হার্টের পক্ষে চর্বি খারাপ আমরা জানি, কিন্তু একেবারে কাপড় কাচার নিম্নমানের ডিটারজেন্ট ক্ষতি মানে এটা কি ধরনের হেভি মেটাল আছে সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কেন এই ডিটারজেন্টগুলো স্যাপনিফিকেশন বলে একটা প্রসেসের মাধ্যমে হয় এবং এতে কিছু কিছু আনঅ্যাকসেপ্টেবল মেটেরিয়াল থাকে যেগুলো হেভি মেটাল, এবং ক্রনিক হেভি মেটাল যদি ডিপোজিশন হয় তাহলে তার কনসিকুয়েন্স হিসাবে যেগুলো ডাক্তারবাবুরা বললেন যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেম, ক্রনিক ডায়রিয়া, ক্রনিক ম্যালঅবজর্পশন এই জাতীয় অসুখ তো হতেই পারে। তার সাথে সাথে একটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ম্যালিগন্যান্সিরও চান্স থাকে, প্যানক্রিয়াটিক ম্যালিগন্যান্সি, ব্লাডার ম্যালিগন্যান্সি, এই জাতীয় অর্গানের ম্যালিগন্যান্সি, এবং বোন ম্যারো সাপ্রেশন হওয়ার একটা ভয় থাকে। এবং দুধ এমন একটা, এটা তো লোকে দৈনিক ব্যবহার করে, প্রতিদিনের খাদ্যাভ্যাসের পার্ট। আপনারাও নিশ্চয়ই অসুস্থ মানুষদের খেতে বলেন। হ্যাঁ, মানে দুধ তো ধরুন যে চা, মানে আমি বলছি এটা তো ম্যাগি নয় যে ঠিক আছে টিফিনে দিলাম, সপ্তাহে একটা খেলাম। দুধ তো মোটামুটি, হ্যাঁ, দুধ বন্ধ করতে বলাটা একটু প্রবলেম। কেন দুধ বন্ধ করতে বললে আপনি চাও খেতে পারবেন না, বাচ্চারাও খেতে পারবে না। অনেক ভেজিটেরিয়ান আছে যাদের সোর্স অফ প্রোটিন হচ্ছে মিল্ক, সো তাদের আপনি দুধ বন্ধ করতে বলতে পারেন না। সো দুধ একটা মাচ মোর ইউবিকুইটাস একটা প্রোডাক্ট। আরেকটা ব্যাপার যেটা বলছেন যে ফ্যাটের মধ্যে যেটা হচ্ছে যে অনেক সময় ভেজিটেবল ফ্যাট মেশানো হয়, যেগুলো ভালো, যেগুলো আমরা খাইও এমনিতে, কিন্তু যদি চর্বি জাতীয় বা অ্যানিমাল ফ্যাট যেগুলো, সেগুলো মেশানো হয়, যেগুলো ধরুন সস্তায় পাওয়া যেতে পারে, তাহলে সেই ফ্যাটগুলো থেকে অসুবিধা হবে। অবভিয়াসলি আপনি যেটা বললেন যে করোনারি আর্টারি ডিজিজ, স্ট্রোক এগুলো হতে পারে। অ্যান্ড অলসো যদি ওই ফ্যাটগুলো র্যানসিড ফ্যাট হয়, মানে অলরেডি সেই ফ্যাটগুলো কোনোভাবে নষ্ট হয়ে গেছে, সেই ফ্যাটগুলো মেশানো হয়, তাহলে আবার তার থেকে আরও প্রবলেম হতে পারে। এবং অ্যাক্সিলারেটেড অ্যাথেরোস্ক্লেরোসিস, যেটা অনেক সময় ধরুন ইয়াং অ্যাডাল্টদের হয়, যাদের হার্ট অ্যাটাক করবে আপনি এক্সপেক্ট করছেন না, একটা 25 বছরের মানুষের হার্ট অ্যাটাক করবে আপনি এক্সপেক্ট করেন না, কিন্তু সেটাও তো আজকাল হচ্ছে। সো সেই ফ্যাটের পার্টটা সেটা একটা তো অবভিয়াসলি আছে। তার সঙ্গে ফ্যাট আবার কিছু কিছু জায়গায় খুব দরকারি। পুরুষদের অনেক সময় ধরুন মানে সেমিনাল ফ্লুইড ইত্যাদি এগুলোতে, এবং বন্ধাত্বের কারণ হতে পারে রং টাইপ অফ ফ্যাটস। সো সেটাও একটা ব্যাপার জাস্ট মাথায় রাখার জন্য। সো অবভিয়াসলি এটা খুবই স্ক্যারি, এবং এটা আপনি চা খেলেও সেই তাতে তো একটু দুধ দিয়েই হয়তো খাচ্ছেন। একেবারে আমার মনে হয় ডক্টর রায়ের মনে থাকবে যে আমরা এখানে কিভাবে দুধে ভেজাল মেশানো হচ্ছে, মানে বাড়ি যে দুধগুলো পৌঁছে যাচ্ছে এবং সেটা শিশু থেকে বৃদ্ধ সবাই খাচ্ছে, সেই ধরনের একটা অনুষ্ঠান করেছিলাম। সেটা তাও এইভাবে প্যাকেজড মিল, অর্থাৎ মানে যেটার ওপর মানুষ একদম বেশি অর্থ দিয়ে কিনছেন এবং চোখ বুজে ভরসা করছেন, সেরাম ছিল না। আমি একবার ডক্টর রায়ের কাছে আসার আগে দ্রুত দেখাবো যে কিভাবে আমাদের এই রাজ্যে দুধে ভেজাল মেশানো হচ্ছিল। এবিপি আনন্দের ক্যামেরায় তা ধরাও পড়েছিল। তা নিয়ে এই স্টুডিওতেই আমরা প্রতিপক্ষ অনুষ্ঠান করি, দেখব। গাজিয়াবাদে মাদার ডেয়ারির দুধের নমুনায় মিলেছে ডিটারজেন্ট এবং চর্বি। তবে অতীতে এ রাজ্যেও ভেজাল দুধ বিক্রির ছবি একাধিকবার প্রকাশ্যে এসেছে। সেই ছবিটা আগেই আপনাদের দেখিয়েছিলাম আমরা। কিভাবে তৈরি হয় এই ভেজাল দুধ? আমাদের ওষুধটাও থাকে, লাস্টিং আছে। লাভের আশায় দুধের পরিমাণ বাড়াতে এভাবেই তাতে মেশানো হয় সস্তার মিল্ক পাউডার। খাঁটি দুধের মতো ফেনা তৈরি করতে মেশানো হয় ডিটারজেন্ট। ঘনত্ব বাড়াতে মেশানো হয় অ্যারারুট। স্বাদ ও গন্ধের জন্য মেশানো হয় কস্টিক সোডা, ফর্মালিন, সালফিউরিক অ্যাসিড, এমনকি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মতো রাসায়নিক।
প্রশাসনের নজরদারির অভাবে হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কার্যত রমরমিয়ে চলে এই বিষ দুধের কারবার। আর সেই দুধই বোতলে বা প্যাকেটে বন্দী হয়ে পৌঁছয় বাড়িতে বাড়িতে। এবিপি আনন্দ। ডক্টর রায়, শিশুদের ক্ষেত্রে কতটা ক্ষতি করতে পারে এই মারাত্মক রাসায়নিকগুলো? ক্ষতি বলার আগে প্রথম কথা আমি একটু বলতে চাই আপনার আগের প্রোগ্রাম থেকে, সেখানে তো বাজারে বা খাটালের মধ্যে এরকম মেশানো হচ্ছে, তখন সাধারণ মানুষের ওই প্রোগ্রাম দেখার পর মনে হয়েছিল তাহলে আমরা বাজারের এই খাটালের দুধকে বাদ দিয়ে তাহলে ব্যান্ডেডের জায়গায় যদি যাই, বিভিন্ন ব্যান্ডেড বা প্যাকেটে, আজকে আমরা এখানে দাঁড়িয়ে দেখছি যে সেই ব্যান্ডেড দুধের মধ্যেও ভেজাল বেরোচ্ছে। সেটা খুবই দুঃখজনক। আমাদের দেশে কোয়ালিটি কন্ট্রোল অবশ্যই রাখা উচিত। দুধের যে কথা বললেন, শিশুরা তো দুধ সবসময় খেয়ে থাকে, মায়ের দুধ অবশ্যই প্রথম দিকে খায়, কিন্তু পরে অনেকেই আমাদের কাছে এসে জিজ্ঞেস করেন, তখন তো দুধ দিতেই হয়ে থাকে। শিশুরা, গর্ভবতী মায়েরা, অসুস্থ লোকেরা, বৃদ্ধরা, একদম সাধারণ যুগ যুগ ধরে চলে আসা পারসেপশন যে মানে পুষ্টির জন্য, বাচ্চার পুষ্টির জন্য, হাড়ের বৃদ্ধির জন্য দুধ মাস্ট। সেখানে ভার্নারেবল গ্রুপরা খাচ্ছে, সেইখানে কিন্তু ভেজাল একদমই হওয়া উচিত নয়। আমি যেটুকু বলতে চাই, একটু আগেই ডক্টর ঘোষ যেটা বললেন, ব্রেনের উপর এফেক্ট পড়তে পারে। ডিটারজেন্ট যদি মেশানো থাকে, এই সময় শিশুদের ব্রেন কিন্তু ডেভেলপমেন্ট হতে থাকে প্রথম 2 বছর, এবং ব্রেনটা তৈরি হয়, তারপরে ব্রেনের মধ্যে আরো তৈরিটা 5 বছর পর্যন্ত হয়ে থাকে। তো এই সময় যদি ওই ভেজাল দুধ খেতে থাকে, তাহলে ব্রেন ডেভেলপমেন্ট অবশ্যই হ্যাম্পার করবে। ব্রেন ডেভেলপমেন্ট হ্যাম্পার মানেই তারা ডিসেবল চাইল্ড তৈরি হবে। আবার দ্বিতীয় হচ্ছে, এই যে ডিটারজেন্টটা আমরা খাচ্ছি দুধের সঙ্গে মিশ্রিত হয়ে যখন আমাদের যাচ্ছে ইন্টেস্টিনে, এই ডিটারজেন্টটা অনেক সময় অ্যাসিডিক নেচার হয়, অনেক সময় অ্যালকালি নেচার হয়। এবারে অ্যাসিড বা অ্যালকালি যায় আমাদের ইন্টেস্টিনের মধ্যে পৌঁছাক, সেটা কিন্তু আমাদের ইন্টেস্টিনের মধ্যে ক্ষত সৃষ্টি করতে পারে। সেটা ইসোভেগাসে করতে পারে, সেটা আমাদের ইন্টেস্টিনাল ওয়ালে করতে পারে। সুতরাং অ্যাকিউটভাবে এটা কিন্তু গ্যাস্ট্রাইটিস করতে পারে, ইসোফেজাইটিস করতে পারে। এবারে এটা অ্যাসিডিক নেচার বা এটা অ্যালকালি নেচার অনুযায়ী আমাদের এটা শরীরে যদি অ্যাবজর্ব হয়ে থাকে, সেই অ্যাবজর্ব থেকে কিন্তু ব্লাড পিএইচ চেঞ্জ হয়ে যেতে পারে। এবারে ব্লাড শরীরের বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেই পিএইচ চেঞ্জ হওয়ার ফলে একদিন হয়তো একটা প্যাকেটে গন্ডগোল হলে না হতে পারে, কিন্তু অনেকভাবে যদি কনজাম্পশন করতে থাকি আমরা, তাহলে সেটা লিভার ড্যামেজ করতে পারে, সেখানে হেপাটোটক্সিটি হতে পারে, সেখানে কিডনি ড্যামেজ করতে পারে, রেনাল টক্সিটি হতে পারে। আবার এগুলো অনেক সময় কার্সিনোজেনেসিস হতে পারে, লং টার্ম ইউজের ফলে ক্যান্সার জাতীয় জিনিস হতে পারে। এবং এই যে ক্ষত সৃষ্টি করছে ইন্টেস্টিনাল ওয়ালের জন্য, সেখান থেকে ব্লিডিং হতে পারে। সুতরাং যে কোনো সিস্টেমকে এফেক্ট করতে পারে। এইখানে ডক্টর, আমার প্রশ্ন সেটা হচ্ছে, দুধের কোনো বিকল্প আছে কি? মানে সত্যি সত্যি কি দুধ একেবারে মানে ক্যাপিটাল মাস্ট, নাকি অন্য মিল্ক প্রোটিন অন্যভাবে শিশুর শরীরে সেটা পূরণ করা যায়? কথা হচ্ছে, ব্যালেন্স ফুডের জন্য দুধ নিশ্চয়ই একটি ভীষণ ভালো খাবার। তখন এর মধ্যে আমাদের সেইভাবে পরিমাপ মতো থাকে, এবং বড়দের যখন দেয়া হয়, ছোটদের ক্ষেত্রে তো আমরা ফ্যাটসটাকে অত তুলতে বলি না, বড়দের যখন দেয়া হয় দুধকে মডিফাইড করেও দেয়া হয়ে থাকে। সেইখানে কিন্তু অল্টারনেটিভ নেই তা নয়, অল্টারনেটিভ আমাদের কম্পোজিশন অনুযায়ী চেঞ্জ করে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন দেয়া যেতে পারে। তবে এই ক্ষেত্রে ডাইরেক্ট দুধ না খেয়ে আমাকে অনেক সময় এসে জিজ্ঞেস করেন যে এই দুধের যখন প্রবলেম হচ্ছে, দুধের প্রোডাক্ট যদি তৈরি করা হয়, তখন ডিফারেন্ট প্রসেসিংয়ের ফলে অনেক সময় সেটা বেটার হতে পারে। আপনাদের আগের প্রোগ্রামে সুইটস নিয়ে অনেক গল্প হয়েছিল, তখন ওখানে ছিলেন আপনাদের হিন্দুস্তান সুইটসের কর্ণধার উনি ছিলেন। উনি বলছিলেন ভেজাল দুধে মিষ্টি করা যায় না, কারণ ছানা কেটে যায়। না, ভেজাল দুধে বিশেষ করে রসগোল্লাটার ওই যে ফরমেশন রাখা, ওটা কিন্তু ভেঙে যাবে। ভেজাল যদি দুধ হয় তাহলে কিন্তু ওইটা ভেঙে যাবে। সুতরাং ওরকম প্রসেস ভাবে যদি বাড়িতে দুধ থেকে ধরুন ছানার ফর্ম দেয়া হলো, সেটা কি বেটার? বাড়িতে দুধ যেটা, সেই দুধটা কোত্থেকে আসছে প্রথম কথা দেখতে হবে, এবং আমি যে কেমিক্যাল প্রসেসটা করছি সেই প্রসেসকে সেই মেটালটা ডিটক্সিফাইড আমি করতে পারছি কিনা। আমরা তো রাসায়নিকবিদ নই বেশিরভাগ লোক, আমরা একটা সিম্পল প্রসেসে করি একদম। সুতরাং লেবু দিয়ে ছানা, হ্যাঁ, লেবু দিয়ে ছানা কাটালে বা অনেক সময় এটা টেস্ট করার জন্য আমাদের পরিবেশবিদ আরো বলতে পারবেন, মানে বিষয়টা একই থেকে যাচ্ছে, মানে বিপদটা একই থেকে যাচ্ছে। আমার মনে হয় কোয়ালিটি কন্ট্রোলটা রাখা উচিত। একটু আগে আপনারা যেটা বললেন, আমি সবসময় বলে থাকি এই কোয়ালিটি কন্ট্রোলটা কে করবে, আমি বলি সর্বস্তরের মধ্যে সচেতনতা বোধ থাকতে হবে।
মানে এখানে বুঝলাম, কিন্তু এইখানেই আমার সুভাষদার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে কোয়ালিটি, আপনি প্যাকেট বা ব্র্যান্ডেড দুধ কিনছেন এবং কারা করছে এটা আপনি নেসলে বা কোনো বহুজাতিক সংস্থার কথা নয়, কেন্দ্র সরকারের সংস্থা, মানুষ ভরসাটা করবে কার ওপর? না, আমি তো মাদার ডেয়ারি কলকাতাও ভিজিট করেছিলাম পার্সোনালি। এবার খুব সাম্প্রতিক মানে এই 3-4 মাস আগে ম্যাগি বিতর্কের সময় আমি সেন্ট্রাল ফুড ল্যাবরেটরিতেও যাই, আমার কাছে ইনফরমেশনটা ছিল এই ব্যাপারে। কিন্তু আমার এখন মনে পড়ছে এই যেমন ফুড সেফটি বা দুধের কথাতে মণিশঙ্কর মানে আমাদের যিনি লেখক শঙ্কর, ওর 60-এর দশকের প্রথমে উনি আমেরিকায় গিয়েছিলেন, একটা রেস্টুরেন্টে গিয়ে ওনার বসে বললেন যে গিভ মি এ গ্লাস অফ পিওর মিল্ক। তো দুধ খেয়ে চলে এসছেন, অনেকটা চলে আসার পর তারপরে কিছু লোক তাকে ঘিরে ধরল যে হ্যাড ইউ বিন, মানে আপনি কি একটু আগে রেস্টুরেন্টে গিয়েছিলেন? হ্যাঁ। আপনি কি পিওর মিল্ক চেয়েছিলেন? তো আপনি বলুন তো আমেরিকাতে আপনি কোথায় ইমপিওর মিল্ক দেখেছেন? অ্যান্ড হি ওয়াজ চেঞ্জড। এই ঘটনাটা আজ থেকে প্রায় 40 বছর আগের মণিশঙ্কর লিখেছিলেন। সুতরাং আমাদের কিন্তু বেসিক জায়গাটায় আসতে হবে, এই যে কন্ট্রোল মেসেজ। আমি বইটা এনেছি যে এই বইটাতে বলেছে আমাদের মাদার ডেয়ারি হোক এবং আরো অন্যান্য ব্র্যান্ড, আমি ব্র্যান্ডের নামগুলো বলছি না, আমি এগুলোকে প্লাস্টিক দুধ বলি। দুধের স্মেল নেই, দুধের সেই উপাদান নেই, আমি নিজের ব্যক্তিগতভাবে খাই না। কিন্তু শুধু দুধ নয়, দুধ থেকে তৈরি হয় দই, আমাকে বলেছেন এই সেন্টার ফুড, তার থেকে আইসক্রিম, এবং বলছেন যে আইসক্রিম ভীষণ ভীষণ সাংঘাতিকভাবে খারাপ। আইসক্রিম, পনির, আমি একটু পনিরটা ভালোবাসি, খাওয়াটা কমিয়ে দিয়েছি। আর মিষ্টি যেটা বলছেন, শুধু রসগোল্লাটাকে বাদ দিয়ে অন্য মিষ্টিগুলোর মধ্যে এই বাইলিংটা চলে। সুতরাং আমাদের এর বিকল্প আছে কিনা জানি না, কিন্তু যেটা পিউরিফিকেশন যে মানে কন্ট্রোল মেজার্স, সেটা যদি আমাদের ল্যাকিং হয়ে যায় তাহলে আমাদের ডাক্তারবাবুরা যা বললেন কি কি হতে পারে, তার থেকে কি না হতে পারে এটা ভাবলে বোধহয় খুব স্বস্তি পাওয়া যায়। একদম আমি আপনার সাথে একমত। এবং ভরসার জায়গাটা, মানে আমি বলছি এই সেন্ট্রাল গভর্নমেন্টের ফুড সেফটি ডিপার্টমেন্টই তো সবার খাদ্য দোষগুণ ধরে বেড়ায়, সেন্ট্রাল এবং স্টেট না। আমি বলছি যে যারা তৈরি করছে এটা তো কোনো বেসরকারি সংস্থা না। আমি কি হচ্ছে যে একটা অত্যন্ত জনপ্রিয় খাবারে ভেজাল পাওয়া গেল, তখন বলা হলো বহুজাতিক সংস্থা, খারাপ হলে বলা হলো প্রতিদ্বন্দ্বী বহুজাতিক সংস্থা মিশিয়েছে, ভালো হলে বলা হলো যে বহুজাতিক সংস্থা টাকা দিয়ে রিপোর্ট ভালো করেছে। আমি সেদিকে যাচ্ছি না, এই তো সরকারি সংস্থা। মানুষ এইটা ভরসা না করতে পারলে ভরসাটা করবে কোথায়? আমি তো 15টা মানে টেস্ট করিয়েছি, আমি খুব অসহায়। আজকে এই যে কলকাতার যে ল্যাবরেটরি, সেখানে আমি গিয়েছিলাম, ছুটে গিয়েছিলাম যে আমার কিছু আমার টেস্ট করাতে হবে, বলে আমার রেফারেল ল্যাবরেটরি। তাদের কাছে রেফার হওয়ার পর যে এই যে ফেব্রুয়ারিতে যেটা তারা পেয়েছেন, why it has not been intimated to the people? আজকে মিডিয়া এইভাবে জনস্বার্থে বিবৃতি দেওয়া উচিত। আমি দুটো একবার দেখব যে অন্যান্য দুধ থেকে তৈরি অন্যান্য দ্রব্যের কথা হচ্ছে, পদার্থের কথা হচ্ছে, দেখব। শুরুর পাতের ঘি, মাখন থেকে শেষ পাতের মিষ্টি, দই, আইসক্রিম, এমনকি ছানা, পনির, বাঙালির পাত জুড়ে রয়েছে এরকম হাজারো দুগ্ধজাত খাবার। গাজিয়াবাদে মাদার ডেয়ারির দুধের নমুনায় ডিটারজেন্ট এবং চর্বি মেলার খবর পাওয়ার পর থেকেই তাই আশঙ্কায় শহরের খাদ্য রসিকরা। তাদের প্রশ্ন, কলকাতায় এখনো এরকম কিছু মেলেনি বটে, কিন্তু দুধে ক্ষতিকর রাসায়নিক মিশলে তো সেই রাসায়নিক এসব দুগ্ধজাত পণ্যেও মিশবে। এমনকি দুধে ডিটারজেন্ট মেলার খবর শুনে বিস্মিত রাজ্যের মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকও। দুধের মধ্যে ডিটারজেন্ট, তো এটা তো আমি ভাবতেও পারি না যে এটা কি করে হয়। দুধের মধ্যে আমি জানি সোডিবাইকার্ব দিলে দুধের শেলফ লাইফটা বেড়ে যায়, কিন্তু সেটা ডিটারজেন্টে এসে গেছে, এটা কি করে সম্ভব? পাশাপাশি তাঁর বক্তব্য, এ শহরের ছোটখাটো মিষ্টির দোকানে তো সেভাবে দুধ বা ছানার গুণমান পরীক্ষার জন্য ল্যাবরেটরিও নেই। সেক্ষেত্রে দুধে ক্ষতিকর রাসায়নিক থাকলে তা ধরা পড়ার সম্ভাবনাও কম। একটা ল্যাবরেটরি সেট আপ করতে গেলে তার যে জায়গা লাগে, তার যে অর্থ লাগে, তার জন্য যে এক্সপার্টাইজ দরকার, সেটা ছোটখাটো দোকানের পক্ষে কখনোই সম্ভব নয়। এমনকি শহরের সাধারণ নাগরিকদেরও বিষয়টি ভাবাচ্ছে। আমার এখন মনে হচ্ছে যে হয়তো তাহলে গোয়ালার কাছ থেকে দুধ আনাটাই হয়তো বেটার। অনেকে বলছেন কলকাতার মাদার ডেয়ারি সম্পূর্ণ আলাদা, এই নমুনা পরীক্ষার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তবে গাজিয়াবাদের মাদার ডেয়ারির নমুনা পরীক্ষা অন্তত শহরবাসীকে কিছুটা হলেও সতর্ক করে দিয়েছে। এবিপি আনন্দ।
সব্যসাচীর কাছে যাবো। সব্যসাচী, আমি দেখলাম যে নেসলের বিরুদ্ধে কোটি কোটি টাকার মামলা হয়েছে। আমি বলছি যে কেন্দ্র সরকারের সংস্থা, বোর্ডের আন্ডারে একটা অত্যন্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, তার অত্যন্ত ব্র্যান্ডেড নামি দুধের এই বিষয়ে মানুষ যাবেন কোথায়? মানে কোনো আইন সুরাহা দিতে পারে? সবচেয়ে আগে যে বিষয়টার দিকে নজর দেওয়ার দরকার ছিল সেটা হচ্ছে এরকম একটা ঘটনা দুধের মধ্যে পাওয়া গেল, মাদার ডেয়ারির মতন একটা সরকারি সংস্থা থেকে প্রডিউসড একটা জিনিসের ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট, সেটা পাবলিক স্টেটমেন্ট করা উচিত ছিল, জনস্বার্থে প্রচার করার দরকার ছিল যে এটা পাওয়া গেছে। এবং এই সচেতনতা যদি সরকারের পক্ষ থেকে করা হতো সেটা বোধহয় অনেক দায়িত্বশীল ভূমিকা তারা পালন করতেন। তো এখন যেটা করার দরকার সেটা হচ্ছে রেগুলেটরি অথরিটি, যেগুলো সুভাষবাবু বলছিলেন, ওই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্টে রেগুলেটরি অথরিটিগুলোর কথা বলা আছে, তারা র্যান্ডম স্যাম্পলিং করা উচিত তাদেরকে এই ধরনের যে খাদ্যদ্রব্যগুলো বাজারে চলছে, যেগুলো মানুষ খেতে হবে। দুধটা এমন একটা বিষয়, এটাকে অ্যাভয়েড করার কোনো স্কোপ নেই। ম্যাগিটা অপশনের উপর চলতে পারে, কিন্তু দুধ অ্যাভয়েড কেউ করতে পারবেন না, বাচ্চাকেও খেতে হচ্ছে, বৃদ্ধ মানুষকেও খেতে হচ্ছে। তো সেক্ষেত্রে এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে যদি এই ধরনের কিছু ভেজাল ধরা পড়ে বা কোনো রকম কেমিক্যালস, ফ্যাট যেগুলো ধরা পড়ছে, সেটা বোধহয় রেগুলেটরি অথরিটিগুলোর ব্যর্থতাকেই সামনে আনছে এক। দ্বিতীয়ত, যারা এই কাজটার জন্য প্রত্যেক মাসে মাসে মাইনে নিচ্ছেন, এটা তো শুধু সরকারের একটা অংশকে দায়ী করলে হবে না, তার জন্য অফিস আছে, সেটআপ আছে, ল্যাব আছে, হয়তো সেটা সরকারের একটা অংশ। আমি আবারও বলছি, এইটা যারা নির্দিষ্টভাবে যে এই রেগুলেটর যারা আছেন, এই অথরিটি সরকারের পক্ষ থেকে যারা করছেন, তাদের অবিলম্বে উচিত ইন্ডিভিজুয়ালি এই ধরনের ক্ষেত্রে লায়াবল করা। ওয়েস্ট বেঙ্গলে 12-13 সালে মাত্র 91টা টেস্ট হয়েছে, একেবারেই, যেখানে 1 লক্ষের উপরে হয়েছে মহারাষ্ট্রে। তার একটা কারণের মধ্যে 41টাতে খারাপ ভেজাল পাওয়া গেছে, কোন সিভিল কোন ক্রিমিনাল প্রসিডিংস হয় না। এবং এই যদি স্টেট অথরিটি হয়। সুভাষদা, আরো একটা কথা আমি আপনাকে বলছি, ল্যাব যেটা বলছিলেন যে ল্যাবের কোনো ফেসিলিটি নেই। আপনি পশ্চিমবঙ্গে, গোটা পশ্চিমবঙ্গে ল্যাবের সংখ্যা কটা? আমি ডক্টর ব্যানার্জির কাছে যাবো। ডক্টর ব্যানার্জি, অগ্নিমিত্রা বলছিল যে তাহলে গোয়ালার দুধই ভালো, কিন্তু মানে আমরা ক্যামেরায় ধরা পড়েছে যে সেটাও ঠিক নয়। কি মানে বিকল্প, দুধের কোনো বিকল্প বলবেন? না, গোয়ালার দুধ সম্বন্ধে একটা জিনিস বলতে চাই যে অধিকাংশ গোয়ালার দুধই কিন্তু একটা হরমোন ইনজেক্ট করার পরে তারপরে তৈরি হয়, সুতরাং সেই জিনিসটা মাথায় রাখতে হবে। সেগুলো আনডিউলি ফ্যাটেনিং, প্লাস যদি সেটা নাও করা হয়, ন্যাচারাল দুধও হয়, তার মধ্যে যে ফ্যাট থাকে সেটা একদম বাচ্চারা বাদ দিয়ে, যাদের একদম ছোট শিশুরা বাদ দিয়ে, আমাদের মতো অ্যাডাল্টদের জন্য কিন্তু একদমই ভালো নয়। এবং সেটা দুধের কোনো বিকল্প, দুধের বিকল্প এখানে একটা কথা হচ্ছে কার বিকল্প খুঁজতে যাব। আজকে যদি চালে একটা এরম বেরোয় তাহলে আপনি বলবেন আটা খান, আটায় বেরোলে বলবেন বাজরা খান, দুধে বেরোলে বলবেন মাছ খান, মাছে গিয়ে দেখবেন রং মেশানো হচ্ছে। তখন সেদিনকে কথা হয়েছিল সবজি খান, সবজিগুলো সমস্ত সবুজ, লাল, হলুদ রঙে রাঙানো। তো আমরা যাব কোথায়? এর উত্তরটা যেটা সব্যসাচী বাবু বললেন সেটাই, যে সব খান আর তারপর খেয়ে অসুস্থ হয়ে ওষুধ খান, এটাও তো সলিউশন। এটা না, এটা আমরা যত সোসাইটি হিসাবে উন্নত হচ্ছি, আমার মনে হয় আজকের এই মিটিংটা আমাদের সোসাইটি হিসাবে উন্নত হওয়ার একটা লক্ষ্য, যে আমরা অ্যাটলিস্ট এটা নিয়ে কথা বলছি। আজ থেকে 10 বছর আগে এটা নিয়ে কোনো কথা হতো না। ক্লোজ মনিটরিং থাকবে না কেন? রেগুলার ইন্টারভ্যালে এই যারা প্যাকেটের দুধ বিক্রি করে তারা কিন্তু গোয়ালাদের কাছ থেকেই কেনে। সুতরাং শুধু গোয়ালাকে এখানে আইসোলেট করে মানে করা যাবে না। এবং প্রচুর মিল্ক পাউডার অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করা হয়, দিয়ে সেটা রিকনস্টিটিউট করা। একেবারে এবার সুভাষদা, আমার মনে আছে আগের অনুষ্ঠানে বলেছিলেন যে দৃষ্টান্তমূলক শাস্তি টাস্তি কিছু হয় না, এবং আলটিমেটলি শাস্তি কেন, শাস্তিটাই হয় না, এক্স্যাক্টলি কনভিকশন হয় না, এবং রিপোর্টও ধামাচাপা পড়ে যায়, রিপোর্টটা করাই হয় না। উনি তো আগের প্রোগ্রামে দেখালেন গোয়ালার দুধ থেকে কিভাবে প্রসেসিং হচ্ছে, সুতরাং ওটা দেখাই গেল। একদম। আমি দ্রুত বারবার এই অনুষ্ঠানে ম্যাগির কথা হচ্ছে, আজকে অবশ্য কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে নেসলে। আজকে মহারাষ্ট্রের মাননীয় আদালত, বম্বে হাইকোর্ট, সেখানে কি রায় দ্রুত দেখাবো।
ম্যাগির আংশিক স্বস্তি। শর্ত সাপেক্ষে দেশ জুড়ে ম্যাগির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল বম্বে হাইকোর্ট। তবে এখনই বাজারে দেখা যাবে না ম্যাগি, কারণ নতুন করে পরীক্ষায় পাশ করলে তবেই মিলবে ক্রেতাদের সামনে যাওয়ার অনুমতি। কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা নিয়ামক সংস্থা FSSAI এর দেশ জুড়ে ম্যাগি নিষিদ্ধ করে দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে মামলা করে প্রস্তুতকারী সংস্থা নেসলে ইন্ডিয়া। সেই মামলার রায়ে বৃহস্পতিবার আদালত জানিয়ে দিল শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এই 2 মিনিটস নুডলসের ওপর থেকে। আদালতের কাছে নেসলের অভিযোগ ছিল নিষেধাজ্ঞা জারি করার আগে তাদের আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি। এদিন কার্যত সেই অভিযোগে শিলমোহর দিয়েই বিচারপতি মন্তব্য করলেন, নিষেধাজ্ঞা জারির আগে নেসলে ইন্ডিয়াকে তার বক্তব্য পেশে সুযোগ দেয়নি কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা। এমনকি আরও এক ধাপে গিয়ে আদালত এও বলে যে ম্যাগি নিষিদ্ধ করার ক্ষেত্রে বিচারের স্বাভাবিক নিয়ম মানা হয়নি। যে সমস্ত ল্যাবগুলিতে ম্যাগির নমুনা পরীক্ষা করা হয়েছিল সেগুলির যথোপযুক্ত অনুমোদন ছিল না। তবে নিষেধাজ্ঞা উঠলেও এখনই দোকানে দেখা মিলছে না এই ইনস্ট্যান্ট নুডলসের। আদালতের নির্দেশ, পাঞ্জাব, হায়দ্রাবাদ এবং জয়পুরের 3টে ল্যাবরেটরিতে বিভিন্ন ব্যাচের 5টি নমুনা পরীক্ষা করাতে হবে ম্যাগিকে। আগামী 6 সপ্তাহের মধ্যে যা রিপোর্ট পেশ করতে হবে। এই পরীক্ষাগুলিতে যদি দেখা যায় ম্যাগিতে মাত্রাতিরিক্ত সীসা কিংবা ক্ষতিকর কোনো রাসায়নিক নেই, তবেই ফের বাজারে আসার অনুমতি পাবে তারা। If I feel that the court has not taken into account the submissions of the authority, it's only then that I'll think of going. So we can say that going to এই প্রসঙ্গে নেসলে ইন্ডিয়ার তরফে আদালতে জানানো হয়েছে, কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা নিয়ামক সংস্থাকে সন্তুষ্ট করার পরই তারা ম্যাগি তৈরি করবে এবং বাজারে ছাড়বে। আদালতের রায় প্রসঙ্গে নেসলের বক্তব্য, তারা আদালতের নির্দেশ মতো পরীক্ষা করাবে, যত দ্রুত সম্ভব ম্যাগি বাজারে ফেরত আনবে। ক্রেতাদের বিশ্বাস এবং সুরক্ষাই তাদের অগ্রাধিকার। দেশজোড়া বিতর্কের পর বিপজ্জনক ও ক্ষতিকারক আখ্যা দিয়ে 5ই জুন ম্যাগি নুডলস নিষিদ্ধ করে কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা নিয়ামক সংস্থা FSSAI। ম্যাগি নুডলসের 9 ধরনের পণ্যই বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। 2 মাসের মাথায় অবশেষে কিছুটা স্বস্তি নেসলের ঘরে। এবিপি আনন্দ। আমার এই পর্বের সময় শেষ, ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে আসবো, আপনাদের দেখাবো যে এ রাজ্যে যুযুধান দুই পক্ষ, CPM এবং তৃণমূল কংগ্রেস। আজ দুপক্ষই দাঁড়ালো কংগ্রেসের পাশে। এই অসাধ্য সাধন করলেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী, কিন্তু 2019 অবধি বিরোধী ঐক্য থাকবে। তো ছোট্ট একটা বিরতির পর সেই আলোচনা আসবো আপনার সঙ্গে। মেলাবেন তিনি মেলালেন এবং এই রাজ্য রাজনীতির বক্সিং রিংয়ে অহিনকুলকে মেলালেন। CPM এবং তৃণমূল কংগ্রেস দুজনকেই আজকে দেখা গেল কংগ্রেসের পাশে। বিরোধী রাজনীতির অনবদ্য ঐক্য দেখা গেল এবং অসাধ্য সাধন করলেন নিঃসন্দেহে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। 2019-এর লোকসভা নির্বাচন অবধি এই বিরোধী ঐক্য থাকবে কিনা সেটা ভিন্ন প্রশ্ন, এবং অবশ্যই দুর্বলতর কংগ্রেসকে ঘিরে আঞ্চলিক দলগুলোর আর একটা লড়াই কি কেন্দ্র সরকারের সঙ্গে হতে চলেছে সেটা বলবে ভবিষ্যৎ। কিন্তু সব মিলিয়ে আজকে যে নজিরবিহীন ছবিটা পাওয়া গেল দিল্লিতে, সেটা নিঃসন্দেহে দৃষ্টি কেড়ে নিল গোটা দেশের সংবাদ মাধ্যমে। সেই নিয়েই আমাদের দ্বিতীয় পর্ব, আমাদের এখনকার বিষয়। নয়া অবতারে রাহুল সোনিয়া, কংগ্রেসের মিছিলে বাম তৃণমূল, নজিরবিহীন বিরোধী ঐক্যের চাপে বিহ্বল বিজেপি। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন সুকবিলাস বর্মা, কংগ্রেস নেতা, আছেন উদয়ন গুহ, ফরওয়ার্ড ব্লক নেতা, অন্যদিকে প্রভাকর তিওয়ারি, বিজেপি নেতা, এবং আইনজীবী জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়। ওদের কাছে যাব, কিন্তু যেটা বলছিলাম, নজিরবিহীন যে ছবিটা আজকে রাজধানী তুলে ধরলো, দেখাবো। বাদল অধিবেশনের শেষ দিনে সংসদ চত্বরে কার্যত দুই নজিরবিহীন ছবি ধরা পড়ল। একদিকে শেষ দিনে কংগ্রেসের পাশে দাঁড়াতে দেখা গেল দুই যুযুধান প্রতিপক্ষ তৃণমূল ও CPM-কে, অন্যদিকে সরকারে থেকেও কার্যত বিরোধীদের মতো সংসদ ভবন চত্বর থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পদযাত্রায় অংশ নিলেন NDA-র হেভিওয়েট মন্ত্রী সাংসদরা। ব্যাপক কেলেঙ্কারি ও সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতির ইস্যুতে বৃহস্পতিবার সংসদ ভবনের বাইরে ধর্ণা শুরু করেন কংগ্রেস সাংসদরা। কিছুক্ষণের মধ্যে সেখানে হাজির হন তৃণমূল সাংসদ সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, অর্পিতা ঘোষরা। ব্যাপমের ইস্যুটা ওরা পার্লামেন্টে তুলেছিল। ব্যাপমের ইস্যু আমরা খুব সিরিয়াস মনে করি। এত 48টা মৃত্যু হয়েছে, তাই আমরা আগে যখন ওয়াকআউট হয়েছিল তখনও আমরা করেছিলাম, আর পরেও এই প্রতিবাদে যোগদান করলাম। আমরা মনে করলাম আমাদের সমর্থন জানানো উচিত এই বিষয়ে, কারণ ব্যাপম আমাদের কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়।
তৃণমূল সাংসদরা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কংগ্রেসের ধর্নাস্থলে হাজির হন সিপিএম সাংসদরা। শেষ অবধি সেখানে ছিলেন তারা। আর সংসদের শেষ দিনে সিপিএম ও তৃণমূল এই যুযুধান দুপক্ষেরই কংগ্রেসের পাশে দাঁড়ানোর ছবি রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে। বাদল অধিবেশনের শুরু থেকে বামেরা সুষমা বসুন্ধরার ইস্তফা দাবিতে কংগ্রেসের পাশে রয়েছে, কিন্তু তৃণমূল একবারও সুষমার ইস্তফা চায়নি। সিপিএম ও তৃণমূল উভয় 25 জন কংগ্রেস সাংসদের সাসপেনশনের বিরুদ্ধে লোকসভা বয়কট করেছে, কিন্তু সিপিএম কংগ্রেসের ধর্নাতে অংশ নিলেও তৃণমূল তা করেনি। কংগ্রেসের মতোই সিপিএমও পদত্যাগ ছাড়া সংসদে আলোচনা সম্ভব নয় বলে অবস্থানে অনড় থাকলেও বুধবার নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান তাঁরা সংসদে আলোচনার পক্ষে। একইভাবে সংসদের ভেতরেও ললিত কিংবা ব্যাপম কাণ্ড নিয়েও তৃণমূল সাংসদদের মুখে কোনো কথা শোনা যায়নি। আর এই প্রেক্ষাপটেই বামেদের মতো তৃণমূলেরও কংগ্রেসের ধর্নাস্থলে আসার ঘটনা রাজনৈতিক মহলে জল্পনা তৈরি করেছে। এর আগে জমি বিল ইস্যুতে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পদযাত্রায় সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা গিয়েছিল সীতারাম ইয়েচুরি, ডেরেক ওব্রায়ানকে। যদিও তৃণমূলের প্রকৃত অবস্থান নিয়ে এখনও সন্দিহান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ঝোলেও থাকে, অম্বলেও থাকে। কংগ্রেসের প্রতিবাদে নিজেদেরকে সামিল করে দেখাতে চাইলেন আমরা এখানেও আছি, আমরা হ্যাতেও আছি, আমরা নাতেও আছি। পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, লোকসভা নির্বাচন এখনো অনেক দূরে। 2019-এ হলেও আগামী দিনে কংগ্রেসকে সঙ্গে নিয়ে মোদী বিরোধী একটা বৃহত্তর জোট তৈরির চেষ্টা যে হতে পারে তার ইঙ্গিত এদিনের এই ছবি থেকেই মিলেছে। কংগ্রেস বর্তমানে ক্ষীণ শক্তির হলেও যদি আগামী দিনে এই ঝাঁঝালো অবতার ধরে রাখতে পারেন রাহুল গান্ধী, তাহলে তাকে ঘিরে মোদী বিরোধী বিভিন্ন আঞ্চলিক দলগুলি ফের একজোট হতে পারে। আর তাতে তৃণমূল কিংবা বামেদের থাকার সম্ভাবনাও যে উড়িয়ে দেওয়া যায় না তা বলাই বাহুল্য, কারণ এই দু দলেরই মোদী বিরোধিতার যথেষ্ট কারণ রয়েছে। সংখ্যালঘু ভোট ব্যাংক ধরে রাখার স্বার্থে মমতার যেমন মোদীর সঙ্গে যাওয়া কঠিন, তেমনই সিপিএমও বরাবরই বিজেপি বিরোধী। কিন্তু এটাও ঠিক যে তৃণমূল আর সিপিএম এর কখনোই একসঙ্গে একজোটে থাকাও কার্যত অসম্ভব। ঠিক যেমন এদিন তৃণমূল চলে যাওয়ার পর তবেই কংগ্রেসের ধর্নাস্থলে আসেন সিপিএম সাংসদরা। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। শোভেলেসা, এটা নিশ্চয়ই প্রভাকর দাও বলবেন না যে রাজ্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর কোথাও কাছাকাছি আসা সম্ভব, কিন্তু এটা তো প্রথমবার নয়। এর আগে জমি বিলের বিরুদ্ধে যে মিছিল, সেখানেও এই ছবি, যেখানে বাম সাংসদরা হাঁটছে, তৃণমূল সাংসদরা হাঁটছেন, রাষ্ট্রপতি ভবন অবধি গিয়ে স্মারকলিপি জমা দিলেন। আমি বলছি কোথাও কি একটা দড়ি টানাটানি চলছে, কংগ্রেসকে কোনো বার্তা দেওয়া চলছে 2000 রাজ্যের প্রেক্ষিতে, 2016 প্রেক্ষিতে? জাতীয় স্বার্থ, মানুষের স্বার্থ, সাধারণ মানুষের স্বার্থ যখন বিঘ্নিত হয় তখন এই ঘটনা ঘটা খুবই স্বাভাবিক। অন্য ভাষায় রাজনৈতিক স্বার্থে এটা স্বাভাবিক না, আপনি বলতে পারেন সেটা রাজনৈতিক স্বার্থ অবশ্যই জাতীয় স্বার্থের একদম সঙ্গে সঙ্গেই আছে। কেমন রাজ্যের পরিপ্রেক্ষিতে কি ঘটবে, কি হচ্ছে, ওই আপনারাও যেমন ওখানে দেখতে পাচ্ছি, আমরাও ঠিক একই অবস্থায় যে কখন কি ঘটবে। একটু আগে আপনারা শুনলেন আমাদের প্রেসিডেন্টের কথা, প্রতিদ্বন্দ্বিতা কি চলছে, এবং ঘটনাটা তাই হচ্ছে যে তৃণমূলের তরফ থেকে দেখতে পাচ্ছি কখন কি ঘটছে বলা মুশকিল। কখনো সৌগত বাবু এগিয়ে আসছেন, সুদীপ বাবু এগিয়ে আসছেন, আবার হয়তো পেছন থেকে টান পড়েছে, আবার পিছিয়ে যাচ্ছেন। কেমন এখন এই যে ঘটনাগুলো ঘটছে, এটা সারা দেশে যে ধরনের একটা টার্ময়েল অবস্থা। না, পেছন থেকে টান মানে আপনি নিশ্চয়ই শীর্ষ নেতৃত্বের কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা না বলে নিশ্চয়ই সৌগত রায় বা সুদীপ বন্দ্যোপাধ্যায় যাবেন না। আমারও তাই মনে হয়, কিন্তু দলের সিদ্ধান্ত ওই পর্যন্তই গেছে যে হ্যাঁ ওই পর্যন্তই যাও, আবার পিছিয়ে আসো, এই পর্যন্ত যাও, আবার পিছিয়ে আসো। ওই যে হ্যাঁও আছি নাও আছি, যেটা কথা আমাদের অধীরবাবু বললেন, এই ঘটনাগুলোই ঘটছে এখানে। আপনি শিওর যে বিধানসভা ভোট আসা অবধি ছবিটা পাল্টাবে না, মানে হ্যাঁ না মাঝামাঝি থাকবে, কাছাকাছি চলে আসবে? আমার মনে হয় তাই। আচ্ছা, জ্যোতিপ্রকাশের কাছে, জ্যোতিপ্রকাশ, কংগ্রেস তো মানে তৃণমূলের কাছে জোট সঙ্গী হিসেবে 16-র প্রেক্ষিতে সেফার বেট, মানে আমি বলছি সংখ্যালঘু ভোট ইন্ট্যাক্ট থাকলো, যদি না অবশ্য সিবিআই নিয়ে কোনো কিছু চাপের রাজনীতি চলে বিজেপির তরফে। তুমি কি নিজে বিশ্বাস করো যে আজকের পশ্চিমবাংলার রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেসের সেই প্রাসঙ্গিকতা আছে যে প্রাসঙ্গিকতা দিয়ে কংগ্রেস নির্বাচনের ভবিতব্য কী হবে সেটা ঠিক করে দেবে? আমার মনে হয় যে সাধারণ মানুষ সেটা বিশ্বাস করে না। কংগ্রেস তো সেই অর্থে আজকে প্রান্তিক শক্তি উত্তরবঙ্গের কিছু জেলায়, এবং আমি সুখবিলাস বাবুর প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, জলপাইগুড়ি বা যে অঞ্চল থেকে আপনি জিতে এসেছেন, আগামী দিনে সেখানে আপনি জিতবেন কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহান। যদি জোট আগে, কারণ স্বাভাবিকভাবে জোট থাকবে না আজকের দিনে দাঁড়িয়ে বলি।
আর দ্বিতীয় বিষয় হচ্ছে কে বলছেন অধীর চৌধুরী বলছেন, কোন অধীর চৌধুরী বলছেন যে ঝোলে আছে, হচ্ছে যে খুব খারাপ সময়ও কংগ্রেসের 8% ভোট। আমি বলছি যে লাভ তো বটেই, ড্যামেজ ফ্যাক্টর হতে পারে কংগ্রেস। যদি পিছিয়ে যাও তাহলে দেখবে 40% ভোট পেও কংগ্রেস এক সময় বিধানসভা নির্বাচনগুলোতে 50টা 60টা এরকম করে সিট পেত। ফাইন, কিন্তু আমি বলছি ড্যামেজ ফ্যাক্টর হতে পারে এক, দুই হচ্ছে সঙ্গে থাকলে নিজের ঘর বাঁচা মাইনরিটি ভোট, কারণ কংগ্রেসের যা নেতৃত্বের প্রতি কংগ্রেসের বন্ধ কোন দিন হবে, 18 তারিখ হবে না 20 তারিখ হবে, আমরা বুঝতে পারছি না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি, আমাকে জিজ্ঞেস করলাম, আমি একটা মামলা করছি, বলছি 18 তারিখে রেখো না মামলা, ওদিন বন্ধ হতে পারে। পরের দিন মানুষ ভূঁইয়া বলছে না 20 তারিখ হবে, বলছে ওদিনকে রাজীব গান্ধীর মৃত্যুদিন আছে। কোন দিন বন্ধ হবে তাও আজকে বাংলার মানুষের কাছে পরিষ্কার নয়। কংগ্রেসের দ্বিধা বিভক্ত রচনাবলীর অনেকগুলো খণ্ডের মতো কংগ্রেসও আজকে খণ্ডিত। এই খণ্ডিত দলের বক্তব্য শোনার জন্য আমি দ্রুত একবার দেখবো যে বিজেপির প্রেক্ষিতে ফেরা যাক, যে কতটা রক্ষণশীল আজ দেখালো বিজেপিকে, এবং তার মধ্যে অরুণ জেটলি এবং সুষমা স্বরাজ নিঃসন্দেহে বাগ্মিতা ছিল, ধার ছিল তাদের বক্তব্যে। সেই বক্তব্য কিভাবে প্রতিহত করলেন কংগ্রেস শিবির? দ্রুত। The opposition, particularly Congress and Communists, are not able to digest. বিজেপির দাবি মোদির বিপুল জয় হজম হচ্ছে না কংগ্রেসের, তাই সংসদ চলতে দিল না তারা। কিন্তু রাজনৈতিক মহলের একাংশে পাল্টা প্রশ্ন, এত বিপুল সংখ্যক আসন পেয়েও কেন সংসদ চালাতে পারল না মোদী সরকার? কেন মাত্র 44 জন সাংসদের কংগ্রেসকে সামলাতে গিয়েই এই অবস্থা হলো মোদীর সেনাপতিদের? 2014 লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী দেখিয়েছিলেন আক্রমণাত্মক প্রচার অভিযান কাকে বলে। চারিদিকে তখন আব কি বার মোদী সরকারের স্লোগান। সব বিষয়ে তখন সবসময় বলছেন নরেন্দ্র মোদী, কোনো কিছুই বাদ দিচ্ছে না। কিন্তু ক্ষমতায় আসার পর প্রথম রাজনৈতিক সংকট পর্বেই নীরব মোদী, মুখে রা নেই। কেউ কেউ কটাক্ষ করে বলছেন মনমোহনকে মৌনী বলতে বলতে বোধহয় মৌনতাকেই ভালোবেসে ফেলেছেন মোদী। ললিত নিয়ে চুপ, ব্যাপম নিয়ে চুপ, বসুন্ধরা নিয়েও চুপ, শুধু মাঝে মধ্যে টুইট। নীতিশ কুমার কটাক্ষ করে বলছেন এ যেন টুইটারে সরকার চলছে। আর সংসদে বুধবার যখন সুষমা স্বরাজ বক্তৃতা করছেন, রাহুল গান্ধী আক্রমণ ছুড়ে দিচ্ছেন, তখনও নেই প্রধানমন্ত্রী। পরে সেই টুইট। Today he does not have the guts to sit in this chair and take our questions. He is not sitting here because he does not have the guts to face this house. সংসদে নরেন্দ্র মোদীর লাগাতার অনুপস্থিতি নজর কেড়েছে অনেকেরই। বিরোধীরা কটাক্ষ করে বলছে সংসদ চালাতে প্রধানমন্ত্রী যে কতটা তৎপর তা তার সংসদে অনুপস্থিত থাকা থেকেই বোঝা যায়। अगर डेमोक्रेसी में हाउस ऑफ द लीडर जब हाउस में नहीं आते तो आप समझिए कितना रेस्पेक्ट ये लोकतंत्र को दे रहे हैं। हमें कोई आश्चर्य नहीं है कि ये सदन नहीं चल पाया। प्रधानमंत्री खुद दिलचस्पी नहीं है तो क्या होगा। নেহরু থেকে বাজপেয়ী একটা সময় প্রধানমন্ত্রীরা বিরোধীদের বক্তব্য শুনতে বাড়তি আগ্রহ নিয়ে লোকসভায় হাজির হতেন, কিন্তু নরেন্দ্র মোদীকে তা করতে দেখা যাচ্ছে না কেন? প্রশ্ন পর্যবেক্ষকদের একাংশের। সংসদীয় রীতিনীতি সম্পর্কে তিনি বিশেষ ওয়াকিবহাল নন, এবং তিনি যদিও গুজরাটে তিনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রী আছেন, তিনি গুজরাট বিধানসভায় যেভাবে চালান তিনি সংসদকেও সেভাবেই চালাতে চেয়েছেন। পর্যবেক্ষকদের একাংশ এও বলছেন একা মোদী নন, রক্ষণাত্মক তাঁর মন্ত্রীরাও। সুষমা স্বরাজ গান্ধী পরিবারকে আক্রমণ করেছেন ঠিকই, কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির উত্তর কোথায় দিয়েছেন? Yesterday, Ms. Sushma Swaraj and Mr. Arun Jaitley put up a last-ditch effort. They did everything except answer the crucial questions that arose out of Ms. Sushma Swaraj's intervention on behalf of Mr. Lalit Modi. আর সুষমার স্বামী ও মেয়ের সঙ্গে ললিত মোদীর সম্পর্ক নিয়ে তোলা কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে যে বিজেপিও অস্বস্তিতে তার ইঙ্গিতও মিলেছে বুধবার। उसके पारिवारिक विषय क्या थे मैं उसमें नहीं जाना चाहता। सरकार का तरफ से मैं जवाब दे रहा हूं कि उसका ताल्लुक नहीं है। सुषमा जी ने अपना निजी स्पष्टीकरण उसको दिया है। বৃহস্পতিবার সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে মোদী সরকারের মন্ত্রীদের রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পদযাত্রাও চাপেরই ফল বলে মত রাজনৈতিক মহলের একাংশের। নইলে সরকার পক্ষ রাস্তায় নামছে এমন দৃশ্য বিরল। আর তা করতে গিয়েও কড়া মোকাবিলার সামনে পড়তে হচ্ছে মোদীর মন্ত্রীদের। তাদের অভিযোগ কংগ্রেস জিএসটি বিল পাশ করতে দিল না। ये उनकी बिल्कुल अलोकतांत्रिक और फासिस्ट मेंटालिटी है। इसीलिए हम देश को बताने आए हैं कि हम लोकतंत्र के प्रति कमिटेड हैं, विकास के प्रति हैं, और जीएसटी बिल नहीं इन्होंने पास होने दिया। কংগ্রেসের পাল্টা প্রশ্ন, কেন বিরোধী আসনে থাকাকালীন এই বিজেপি 6 বছর ধরে জিএসটি বিল পাস হতে দেয়নি? For about 6 years, privately complained that it was the BJP which was blocking the GST Constitution Amendment Bill.
বৃহস্পতিবার এনডিএ সাংসদদের বৈঠকে মোদী বলেছেন, কংগ্রেস একটা পরিবারকে বাঁচাতে চাইছে আর বিজেপি চাইছে দেশকে বাঁচাতে। আমাদের কর্মীরা প্রতিটি প্রান্তে গিয়ে এটা বলবে যে কংগ্রেস দেশের উন্নয়ন আটকে দিচ্ছে। কিন্তু কংগ্রেসের পাল্টা প্রশ্ন, সংসদ চালানোর দায়িত্ব তো সরকারের, তাহলে কেন তারা বিরোধীদের বোঝাতে পারলো না? কেন প্রধানমন্ত্রী মুখ খুললেন না? কেন সংসদে বোঝানোর পরিবর্তে রাস্তায় নামতে হচ্ছে মোদী সরকারকে? এবিপি আনন্দ। প্রজ্ঞাদা, আপনি একটা বিষয় নিশ্চয়ই মানবেন যে কার্যত সুষমা স্বরাজকে নিজের ডিফেন্স কিন্তু নিজেকেই করতে হয়েছে। একদম পরিষ্কার আমরা দেখালাম, অরুণ জেটলি বলে দিয়েছেন যে পরিবারের ব্যাপারটা উনি বলেছেন, মানে সেটা নিয়ে সামান্যতম কিন্তু তার ঢালটা এগিয়ে দিলেন না অরুণ জেটলি। এটা না না, কোনো ঢালের প্রশ্ন নেই। সুষমা নিজেকে ডিফেন্ড করার যোগ্যতা আছে। মোদিজি বলেছেন সুষমাজি ডিফেন্ড করবেন, সুষমাজি ডিফেন্ড করেছেন। এবং তথ্যবিহীন যে বিষয়গুলো রাখা হয়েছে, না না, আমি বলছি যে সব সুষমা স্বরাজ বললেন, কিন্তু রেকমেন্ডেশনটা কেন করলেন সেটা বললেন না। কেন নিজের দফতরকে অন্ধকারে রাখলেন সেটা বললেন না। উত্তর তো অনেক কিছু পাওয়া গেল না। আমরা কি দেখলাম, ভারতবাসী দেখলো যে রাজীব গান্ধীর বোফোর্স কেলেঙ্কারি তুলে আনলেন, রাজীব গান্ধীর পুরনো কথা তুলে আনলেন। মানে অনেকের মনে হতে পারে যে চোর বললে ডাকাত বললেন, মানে উল্টে ঘুরিয়ে আচ্ছা চোর বলছেন আপনারা ডাকাত, অ্যান্ডারসন তুলে আনলেন। মানসিকতা তৈরি হয়েছে, কি উত্তর দিয়েছেন অত উত্তর আমরা পাচ্ছি না। এই যে মানসিকতার থেকে যে সংসদ বন্ধ করে দেওয়া হলো, প্রায় 168 কোটি টাকা নষ্ট করা হলো, এটা কেন হলো? এর আগে একমাত্র আপনার সময় বলিনি আমি, না না বলতে দিন প্লিজ, বলতে দিন। একমাত্র এর পেছনে যে যুক্তিটা রয়েছে, এই যে আজকে দেখছেন সাপে না হলে এক জায়গায় চলে, শুধু একটা প্রশ্ন, আমার উত্তরটা ইউপিএ 2 এর সময় বিজেপি কত কোটি টাকা সংসদ অচল করে নষ্ট করেছে? না সেই হিসাবটা যদি একটু প্লিজ দেন। না না, হিসেব তো অনেক 7 দিন হয়েছে, 6 দিন হয়েছে, বিভিন্ন ইস্যুতে হয়েছে, কিন্তু একটা সেশন শেষ হয়ে গেছে, একটা সেশন ওয়াশ আউট হয়ে গেছে, এতগুলো ইম্পর্টেন্ট বিল পড়ে আছে। আমি আপনার সঙ্গে একমত, কিন্তু আমি বলছি যে প্রধানমন্ত্রী জিএসটির কথা বলবেন তো? না না, জিএসটি কথা নয়, জিএসটি কথা না, আমি বলছি যে খুব ইম্পর্টেন্ট অধিবেশন তো কাল প্রধানমন্ত্রী কিন্তু দেখলাম না, প্রধানমন্ত্রী ফরাজ দেশে আছেন। রাহুলের মতো একটা পার্ট টাইম নেতাকে এস্টাবলিশ করার জন্য, একটা ললিপপ নেতাকে এস্টাবলিশ করার কংগ্রেসে রাহুল গান্ধীর তো কোনো ঠিক নেই। যখন উনি মনে পড়েন চলে যান, অন্তর্ধান হয়ে যান, যখন মনে পড়েন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যান, পুলিশের ভেতর চলে যান, কলেজে চলে যান। যে নেতা একটা ট্রাইবালের বাড়িতে ভুল খেয়েছে, আখের জমি থেকে বলে থাকছেন না, তার করছেন না কেন? সেই ললিপপ নেতা এস্টাবলিশ করার জন্য পুরো সেশনটাকে বলি দেওয়া হলো, পুরো সেশনকে। এবার আপনি বলছেন ইম্পর্টেন্ট সেশন তো, কিন্তু আমি বলছি যে দায়িত্বটা নিল প্রধানমন্ত্রী। আমি বলছি প্রধানমন্ত্রী আসলেন না, রাত্রিবেলা দেখলাম প্রধানমন্ত্রী সেশন চলছে, রাত্রিবেলা টুইট করছে। না না, সুষমাজি যখন বলছে 7 মিনিট যখন কংগ্রেস আছে তখন প্রধানমন্ত্রী চালানোর দায়িত্বটা কার? মুখ্য বিরোধী দলের নেতা, দায়িত্ব উভয়, দায়িত্ব উভয়, চালানোর দায়িত্ব উভয়। এই যে চরিত্রটা, আমি প্রশ্ন করেন যে টিএমসি আর সিপিএম এর মূল কারণ হচ্ছে বিভিন্ন রাজ্যে ভোট আছে। বাংলাতেও ভোট আছে 16 সালে, বিহারেও ভোট আছে, এবং উত্তরপ্রদেশেও ভোট হবে, এই লোকসভার আগে অনেকগুলো ভোট হবে। ভোটে সংখ্যালঘুর পাশে দাঁড়ানোর জন্য, সংখ্যালঘুর ভোট টানার জন্য মোদি বিরোধিতা, এই যে একটা চলেছে, যার জন্য আজকে সিপিএম কিংবা টিএমসি একই জায়গায় দাঁড়িয়েছে। আমি বলছি এই একই কাজে, এই একই জন্য তো নরেন্দ্র মোদী সোজা চলে গেলেন জয়ললিতার বাড়িতে। আমি বলছি কোনো প্রোটোকল মানলেন না, স্ট্রেট বাড়িতে, একই কাজে, ওই ভোটের জন্য। 16 সালে নির্বাচনে দেখুন ব্যতিক্রমী নয়, যা চলছে জয়ললিতার বাড়ি যাওয়া আর সংখ্যালঘু ভোটের জন্য টিএমসি সিপিএম এক হওয়া, এটা এক জিনিস নয়। আমি উদয়নদার কাছে যাব, প্লিজ আমি উদয়নদার কাছে যাব, তার আগে নিঃসন্দেহে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে নতুন অবতারে এই অধিবেশনেই দেখা গেল। দেখুন, কি প্রধানমন্ত্রী डरता है और हम अटैक करेंगे। রাহুল গান্ধীকে এই নয়া অবতারে দেখে হতবাক তার বহু সমালোচকও। এই কোন রাহুল? I am here to defend the freedom of the people in this country. আর রাহুল একা নন, অনেকে বলছেন এই বাদল অধিবেশন যেন জন্ম দিয়েছে এক নয়া সোনিয়ারও। সংসদের বাইরে স্লোগান দিচ্ছেন,
সংসদের ওয়েলে নেমে চিৎকার করছেন। এক বছর আগে দল 44-এ নেমে যাওয়ার পর ছেলেকে সঙ্গে করে সাংবাদিক বৈঠকে আসা এই সোনিয়ার সঙ্গে বর্তমান সোনিয়ার আকাশ পাতাল পার্থক্য। 68 বছরের সোনিয়ার এই আক্রমণাত্মক ভঙ্গি লজ্জায় ফেলে দিতে পারে যে কোনো তরুণ সাংসদকেও। কিন্তু হঠাৎ সোনিয়া রাহুলের এই পরিবর্তন কেন? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, যখন কারোর পিঠ দেওয়ালে ঠেকে যায় তখনই তার ভেতরে লড়াকু মানসিকতা বাইরে বেরিয়ে আসে। কংগ্রেস যখনও 44-এ নেমে আসেনি তখন শাসকের আসনে থাকাকালীন সিংহভাগ গুরুত্বপূর্ণ ইস্যুতেই মুখ খুলতে দেখা যেত না রাহুল গান্ধীকে। তার সমালোচকরা কটাক্ষ করে বলতেন রাহুল পার্ট টাইম রাজনীতিবিদ। আর লোকসভা ভোটে বিপর্যয়ের পর 56 দিনের রাহুলের ছুটি তো তাঁর সমালোচকদের মুখরোচক হাতিয়ারে পরিণত হয়েছিল। কিন্তু ছুটি কাটিয়ে ফেরার পর থেকে রাহুলের এই নয়া অবতার চমকে দিয়েছে সেই বিরোধীদের অনেককেই। একদা মুখচোরা রাজনীতিবিদ এখন ঝাঁঝালো আক্রমণ শানাচ্ছেন সেই নরেন্দ্র মোদীর দিকে, কয়েক মাস আগেও যার হুঙ্কারে মুখ লুকোতেন কংগ্রেসের বহু নেতা। मैं मोदी जी से कह रहा हूं, ललित मोदी जी से नहीं, नरेंद्र मोदी जी से। जब हम जमीन की बात पे अड़े थे, मुझे लगा था भैया बहुत मुश्किल लड़ाई होगी। जब लड़ाई शुरू हुई और जब प्रेशर बढ़ा, मोदी जी घूम के भागे। মোদির দিকে লাগাতার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, ललित मोदी को पकड़ के यहां लाओ और क्रिकेट की सफाई करो, आपको हिंदुस्तान चांस दे रहा है। বাবা রাজীব গান্ধীকে নিয়ে সুষমা স্বরাজের অভিযোগের পাল্টা জবাব দিচ্ছেন। मेरे पिता के बारे में ये 30 सालों से ये कर रहे हैं। The judicial system of India has given a statement saying that this was a campaign against Rajiv Gandhi. FTII এর ছাত্রদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন। पूजा करो मोदी जी की, RSS की और इंस्टीट्यूशन में आओ। ये हमारे स्टूडेंट्स के लिए गलत मैसेज है। রাহুল যত আক্রমণাত্মক হচ্ছেন, বিজেপির আক্রমণ ততই ব্যক্তিগত হচ্ছে। The more he grows, the more he immatures. पार्लियामेंट्री स्पीच में और नारे में अंतर क्या होता है, वो डिस्टिंक्शन भी अब नहीं रही। কংগ্রেসের পাল্টা দাবি, বিজেপির এই আক্রমণ থেকেই প্রমাণিত রাহুল গান্ধীর নয়া অবতারকে ভয় পাচ্ছে তারা। এবিপি আনন্দ। আমি লার্জার পিকচারটা উদয়নদার কাছে যাব, যে 2019 অবধি কংগ্রেস ধরে রাখতে পারবে কিনা এই বিরোধী ঐক্য, সেটা তো একটা প্রশ্ন। আরেকটা যে ধরুন দুর্বলতর কংগ্রেস সঙ্গে শক্তিশালী আঞ্চলিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক, একসঙ্গে নরেন্দ্র মোদী বা বিজেপির সরকারকে চ্যালেঞ্জ জানানো, নতুন একটা রাজনৈতিক মডেল তৈরি হচ্ছে ভারতবর্ষে। যে তুমি বলছো যে তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস মাঝখানে, এটা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে আমি একটা কথা বলতে পারি। তুমি শুনেছো হয়তো 21শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের এক নেতা বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে 2019 সালে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গিয়ে যদি কোনো কারণে নেত্রীকে না পান, তাহলে বুঝবেন যে তিনি সাউথ ব্লকে কোনো কাজে বিশেষ কোনো কাজে ব্যস্ত আছেন। তো এই সাউথ ব্লকে নেত্রীকে যদি বিশেষ কোনো কাজে ব্যস্ত থাকতে হয়, তাহলে কংগ্রেসকে বাদ দিয়ে হবে না। সেই চিন্তা ভাবনা করে তৃণমূল কংগ্রেস যাচ্ছে সেখানে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবং সেই চিন্তা ভাবনাতেই কিন্তু কংগ্রেসের পাশে যাওয়া তৃণমূলের। আবার পাশাপাশি 2004 সালে বামেরা বিজেপিকে ক্ষমতার থেকে দূরে সরিয়ে রাখবার জন্য, সাম্প্রদায়িক শক্তিকে খর্ব করবার জন্য কংগ্রেস একেবারে শত্রু হওয়া সত্ত্বেও, সমান শত্রু হওয়া সত্ত্বেও বাইরের থেকে সমর্থন করেছিলেন, সাপোর্ট করেছিলেন ইউপিএ 1 গঠন করতে, যাতে বিজেপি ক্ষমতায় আসতে না পারে। এই বিজেপিকে ক্ষমতার থেকে দূরে যদি সরিয়ে রাখতে হয় বামেদের, সে যত ক্ষীণ শক্তি হোক বা যাই হোক, তাহলে বামেরাও জানে যে কংগ্রেস ছাড়া এটা সম্ভব না। তো বামেরাও কংগ্রেসের সাথে ভিড়ছে। খুব ভালো। কিন্তু এখানেই তো ছোটবেলায় আমাদের একটা ধাঁধা ছিল, ওই ছাগল এবং বাঘের ধাঁধা। তো ঠিক সেইভাবেই বলা যায় যে একসঙ্গে তো কংগ্রেসের কাছে নিঃসন্দেহে বাম এবং তৃণমূল আসবে না। তাহলে কি হবে? আমার কথা হচ্ছে, তুমি এটা শুধু বাম, সিপিএম বা বিএ কি বলে তোমার তৃণমূলের ব্যাপার না। যতগুলো শক্তি আছে সারা দেশে, শুধু তৃণমূল বা বামেরা সমর্থন করলেই কংগ্রেস 2019 সালে না, আপনি তাহলে মানছেন নতুন ধরনের রাজনৈতিক মডেল তৈরি হচ্ছে দুর্বলতর কংগ্রেসকে ঘিরে একটা বলয় তৈরি হবে। ত্রিপুরায় বিভিন্ন রাজ্যের যে আঞ্চলিক দলগুলো আছে তারা করবে। এবার 16, এটা তো 19 বলছেন আপনি, 16। আমি 16-র ব্যাপারে এখানে তো আসছে অন্য খেলা, সেটা তো রাজ্যের ব্যাপার। সেখানে তৃণমূল কংগ্রেস আদৌ হয়তো কংগ্রেসের সাথে জোট বাঁধবে না। এবার
আমি এর আগের দিনও বলেছি আপনারা নানা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাছাকাছি আসছেন। আমি আবার একটা কথা সেদিনও বলেছি, আজকেও বলছি যে কংগ্রেসের একটা অংশ, বামেদের একটা অংশ, তারা চাইছে পরস্পর কাছাকাছি আসতে, কিন্তু দুই দলেরই ওপরের একটা অংশ তাদের ওই পেটে খিদে মুখে লাজ, এইটা দূর না করতে পারলে যতই তারা কাছাকাছি আসুক না কেন, আপনারা প্রতিযোগিতা করছেন কে বেশি। আমার সময় একেবারে শেষ, আপনারা এই অনুষ্ঠান এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, পরবর্তী পর্বে দেখা হবে। শুভরাত্রি। নিবেদন করছে কোনার্ক ডিএসপি সিমেন্ট, ঢালাইয়ের যান। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। কমপ্লিট হার্ট এবং ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট।